আন্দোলন দমনে শেখ হাসিনা কি আসলেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন? সম্প্রতি ডেভিড বার্গম্যান তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এবং অনুবাদ করেছে প্রথম আলো। খুবই বিশ্লেষণধর্মী। আল জাজিরায় দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্চালক শ্রীনিবাসন জৈন একটি গুরুতর প্রশ্ন নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মুখোমুখি হন। প্রশ্নটি ছিল একটি ফাঁস হওয়া অডিও কথোপকথন নিয়ে। জয়ের দাবি হচ্ছে যে তার মা কোনো হত্যার হুকুম দেননি, কিন্তু এই ফোনালাপের রেকর্ড জয়ের দাবির বিপরীত। জৈন সরাসরি প্রশ্ন করেন, তিনি বলেন যে আপনি যখন বলেন যে আপনার মা কোনো নির্দেশ দেননি, তখন আপনি কি আল জাজিরার প্রতিবেদন বা বিবিসির প্রতিবেদন এবং সেই প্রচারিত রেকর্ডগুলোর দেখেছেন আপনি, যেখানে শোনা যায় আপনার মা সরাসরি বলছেন তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি দিয়েছেন? তখন শেখ হাসিনা বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়া দিছি, এখন লিথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এর জবাবে সজীব ওয়াজেদ জয় জোরালোভাবে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন যে আল জাজিরা ও বিবিসি দুটি ওই ক্লিপটির খণ্ডিতাংশ ব্যবহার করেছে, ফলে এর অর্থ বিকৃত হয়েছে। জয়ের ভাষায় শেখ হাসিনা বলেন তিনি বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষার জন্য শুধুমাত্র অস্ত্রধারীদের বিরুদ্ধেই প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। জয় আরো দাবি করেন যে তার মায়ের ওই নির্দেশ কেবল সহিংস বিক্ষোভকারী, সশস্ত্র বিক্ষোভকারী ও সন্ত্রাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন ব্যাখ্যাটি সঠিক? এই প্রশ্ন কেবল কিন্তু কথার কথা নয়, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অন্তত আংশিকভাবে এই কথাগুলো কিভাবে ব্যাখ্যা করা যায় তার উপর নির্ভর করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আইসিটির অন্য প্রায় সবগুলো বিচারের জন্যই কিন্তু বিষয়টি খুবই প্রাসঙ্গিক। যে রেকর্ড নিয়ে আলোচনা হচ্ছে সেটি 2024 সালের 18 জুলাই রাত আনুমানিক 10টার দিকে শেখ হাসিনা ও দক্ষিণ ঢাকার সাবেক মেয়র ফজলে নূর তাপসের মধ্যে হওয়া একটি ফোনালাপ, এবং এই ফজলে নূর তাপস সম্পর্কে শেখ হাসিনার ভাতিজা হন। কথোপকথনের শুরুতে দুইজন আওয়ামী লীগ নেতা সন্ত্রাসীদের দ্বারা সম্পত্তিতে হামলার কথা বলেন। তাপস বলেন যে সচিবালয়ে, আবাহনী ক্লাব এগুলোতে হামলা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে আরো কিছু সংবেদনশীল বাসাবাড়িতেও আক্রমণ হতে পারে। এর জবাবে শেখ হাসিনা বলেন যে তিনি সব ধরনের জামাতকে ছত্রভঙ্গ করার ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু তাপস সতর্ক করে বলেন যে ওদের রাতে মনে হয় আরো অনেক কিছু করার পরিকল্পনা আছে। এরপর তিনি জানতে চান যে স্বরাষ্ট্রমন্ত্রী কি সেনাবাহিনী নামানোর মতো কোনো সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা নিচ্ছেন কিনা। শেখ হাসিনা বলেন যে সেনাবাহিনী নামানোর প্রয়োজন নেই, তবে তিনি জানান যে তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন এবং সেনাবাহিনী রেডি আছে নামার জন্য। পাশাপাশি শেখ হাসিনা বলেন যে আরো কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে ড্রোন দিয়ে আকাশ থেকে ছবি তোলা এবং হেলিকপ্টার ব্যবহার করা। এরপর শেখ হাসিনা বলেন যে তিনি সবগুলোকে অ্যারেস্ট করতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান যে একাধিক সংস্থাকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পাইবা ধইরা ফালাইবা। এরপর তাপস বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জানিয়েছেন যে ওরা এখন মোহাম্মদপুর থানা দিকে এগোচ্ছে। এর জবাবে হাসিনা বলেন যে সেখানে র্যাব পাঠানো হোক। ঠিক এই জায়গাতেই শেখ হাসিনা সেই বহুল আলোচিত কথাগুলো বলেন যে আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়া দিছি, এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এরপর সাবেক প্রধানমন্ত্রী বলেন যে এর আগে তিনি এমন নির্দেশ দেননি, তিনি এতদিন বাধা দিয়ে রাখছিলাম এবং ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটির কথা চিন্তা করেছেন। তাপস বলেন যে না, রাতে স্টুডেন্ট না, রাতে হলো ওরা সন্ত্রাসী। এরপর শেখ হাসিনা আবার অবকাঠামোর ক্ষয়ক্ষতির কথা বলতে শুরু করেন। তিনি বলেন যে সব জায়গায় আগুন,
বিআরটি বিটিআরসি বন্ধ করে দিছে, পড়ে দিছে, বিটিভি পড়ে দিছে, এখন তো ইন্টারনেট বন্ধ, সব বন্ধ, সব পড়ে দিছে, এখন চলবে কিভাবে। কথোপকথনের শেষ দিকে তাপস সতর্ক করেন যে ওরা রাতে মনে হয় আরো ব্যাপক আক্রমণ করতে পারে। শেখ হাসিনার দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে আগুন দেওয়ার কথা উল্লেখ করেন, আর তাপস বলেন যে বনানী বা গুলশানেও হামলার সম্ভাব্য লক্ষ্য থাকতে পারে। এখন যদি ফোনালাপটি আলাদা করে পুরো প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করা হয়, তাহলে এভাবে ব্যাখ্যা করা অযৌক্তিক নয়। মানে সজীব ওয়াজেদ যেভাবে ব্যাখ্যা করেছেন এভাবে ব্যাখ্যা করা অযৌক্তিক নয় যে শেখ হাসিনা এখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যে অনুমতির কথা বলেছিলেন তা মূলত অগ্নিসংযোগ ও সম্পত্তির উপর সহিংস হামলায় জড়িত ব্যক্তিদের জন্যই প্রযোজ্য ছিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের জন্য নয়। কারণ ওই বক্তব্য দেওয়ার আগে পুরো কথোপকথনের মূল বিষয়টাই ছিল বিভিন্ন ভবনে হামলা। প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশের ঠিক আগ মুহূর্তে তাপস বলেছিলেন যে ওরা যার মাধ্যমে সেই সন্ত্রাসী বোঝানো হচ্ছে বলে মনে হয় মোহাম্মদপুর থানার দিকে এগোচ্ছে, এতে একটি সহিংস হামলার আশঙ্কার ইঙ্গিত ছিল, এমনটা বোঝাতে চাচ্ছেন তাপস, এমনটাই মনে হয়। এছাড়া প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতির কথা বলার ঠিক পরে শেখ হাসিনা বলেন যে তিনি আগে এমন নির্দেশ দেননি, কারণ তিনি ছাত্রদের নিরাপত্তার কথা ভেবেই এতদিন নিজেকে সংযত রেখেছিলেন। এতে বোঝা যায় যে অন্তত ওই ফোনালাপে তিনি যেভাবে ভাষা চয়ন করেছেন তাতে সচেতনভাবেই ছাত্র এবং সন্ত্রাসী এই দুই শ্রেণী তিনি পার্থক্য করেছিলেন। তবে আরেকটা ব্যাখ্যাও সম্ভব, যেমন ফোনালাপের মাঝামাঝি অংশে যখন শেখ হাসিনা ও তাপস নজরদারি ও গণগ্রেপ্তার নিয়ে কথা বলেন তখন তারা হয়তো শুধু সন্ত্রাসীদের নয় বরং বিক্ষোভকারীদের একটি বৃহত্তর গোষ্ঠীর কথাও তারা বলেছিলেন। এই ব্যাখ্যা অনুযায়ী পরে যখন শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনার কথা বলেন তখন তিনি কেবল সহিংস কর্মকাণ্ডে জড়িতদেরই নয় বরং এই বড় ছাত্র জনতার গোষ্ঠীটাকেও তিনি বোঝাতে পারেন। এই ব্যাখ্যা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে এটি তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য, বিশেষ করে প্রাণঘাতী শক্তি ব্যবহারের কথা বলার পরপরই ছাত্রদের নিরাপত্তা নিয়ে শেখ হাসিনার মন্তব্যের আলোকে এই দ্বিতীয় ব্যাখ্যাটা কম গ্রহণযোগ্য। সুতরাং এই সীমিত বা সংকীর্ণ ব্যাখ্যার ভিত্তিতে বলা যায় যে সজীব ওয়াজেদ জয়ের একটি গুরুত্বপূর্ণ যুক্তি আছে। শুধু এই রেকর্ডিংটিকে ধরেই নিশ্চিতভাবে প্রমাণ করা যায় না যে শেখ হাসিনা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এই কারণে বিবিসি ও আল জাজিরা তথ্যচিত্রগুলো কিছুটা বিভ্রান্তিকর হয়েছে, কারণ সেগুলোতে শেখ হাসিনা এই মন্তব্য কোন প্রেক্ষাপটে করেছিলেন তার যথাযথ ব্যাখ্যা করা হয়নি এবং এমন বোঝানো হয়েছে যে তিনি বিক্ষোভকারীদের উপর গুলি নির্দেশ দিয়েছিলেন এই ফোনালাপে। তবে ফোনালাপটির এই ব্যাখ্যা মেনে নিলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন যে সাক্ষ্য দিয়েছেন এবং মাঠ পর্যায়ে যেসব ঘটনা ঘটেছে সেগুলো শেখ হাসিনার নির্দেশের প্রকৃত ব্যক্তি ও প্রভাব বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইজিপি আব্দুল্লাহ মামুন আদালতকে বলেন যে 18ই জুলাই অর্থাৎ যেই দিন শেখ হাসিনা ও তাপসের মধ্যে ফোনালাপটা হয়েছে ঠিক সেই দিনই শেখ হাসিনা বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। চৌধুরী মামুন আদালতকে বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফোন করে আমাকে জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনের জন্য সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সে সময় আমি পুলিশ হেডকোয়ার্টারে ছিলাম এবং অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার আমার সামনে উপস্থিত ছিলেন। আমি যখন প্রধানমন্ত্রীর এই নির্দেশ প্রলয় জোয়ারদারকে জানাই তখন তিনি আমার পক্ষ থেকে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সারা দেশে এই নির্দেশ পৌঁছে দেন। এই নির্দেশটি দেওয়া হয় 18ই জুলাই 2024 তারিখে এবং ওই দিন থেকেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার শুরু হয়। দেখা যাচ্ছে যে আইজিপি সম্ভবত সেই একই অনুমতির কথা বলেছিলেন যে অনুমতির ফোনালাপে শেখ হাসিনা তাপসের সঙ্গে করেছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো যে
এই অনুমতি দেওয়ার আগে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শুধু একজন ছাত্র আন্দোলনকারী আবু সাইদের মৃত্যু হয়েছিল, আর বাকি মৃত্যুগুলো কিন্তু পুলিশের গুলিতে হয়নি। এগুলো হয়েছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের আক্রমণে। কিন্তু 18ই জুলাই দৃশ্যপট পাল্টে যায়। শেখ হাসিনার ওই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার পরে কিন্তু সব বদলে যায়। ধারণা করা হয় যে এই শেখ হাসিনার এই নতুন নীতি অনুমোদনের পরেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সেই একই দিনে 18ই জুলাই 50 জনেরও বেশি ছাত্র নিহত হন। তার পরের দিন হচ্ছে 19শে জুলাই। সেই দিন পুলিশের গুলিতে প্রায় 200 মানুষ নিহত হন। তারপরের দিন 20শে জুলাই পুলিশের গুলিতে 70 জনেরও বেশি আন্দোলনকারী নিহত হন। এবং তারপরের দিন 21শে জুলাই 20 জনেরও বেশি মানুষ পুলিশের গুলিতে মারা যান। সুতরাং শুধু তাপসের সঙ্গে এই ফোনালাপের বিবেচনা নিলে শেখ হাসিনা ঠিক কি নির্দেশ দিয়েছিলেন তা পুরোপুরি স্পষ্ট হয় না। কিন্তু ফোনালাপের বাইরে যে সকল প্রমাণগুলো আছে, রাজপথের প্রমাণ, সেগুলো শক্তভাবে বোঝায় যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নির্দেশ শেখ হাসিনার সিদ্ধান্তের মধ্যেই ছিল। এমনকি যদি শেখ হাসিনাকে সুবিধা দিয়েও ধরা হয়, মানে শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করলেও ধরা হয়, যে বলা হয় যে তিনি কেবল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধেই এই নির্দেশ দিতে চেয়েছিলেন, যেমনটা জয় দাবি করেন, বাস্তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এই নির্দেশকে সাধারণ বিক্ষোভকারীদের বিরুদ্ধেই প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি হিসাবে ধরে নিয়েছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ভুল সংশোধন করতে বা নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে সংযত রাখতে শেখ হাসিনা পরবর্তীতে কোনো পদক্ষেপ নিয়েছেন বা কোনো নির্দেশ দিয়েছেন, যেহেতু মানুষ মারা যাচ্ছে তোমরা এভাবে গুলি করো না, এমন কোন নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন এমন কোনো প্রমাণ নাই। সুতরাং শেখ হাসিনার নির্দেশেই যে এই গণহত্যাটা হয়েছে এটা ধরে নেওয়াই যায় এবং এতে কোনো সন্দেহ নাই। কারণ 18ই জুলাই, 19শে জুলাই, 20শে জুলাই কন্টিনিউ পুলিশ ছাত্রদের হত্যা করেই যাচ্ছে, কিন্তু শেখ হাসিনা একদম চুপ। শেখ হাসিনা তো বলতে পারতেন যে আমি তো নিরীহ ছাত্রদেরকে মারা নির্দেশ দেইনি। এইরকম কোনো নির্দেশ শেখ হাসিনার কাছ থেকে আসেনি। সুতরাং ফোনালাপ নিয়ে জয় কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারলেও বাস্তব প্রেক্ষাপট এবং মাঠ পর্যায়ের চিত্রতে এটা যে বোঝাই যায় যে শেখ হাসিনার নির্দেশেই এই গণহত্যা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। দর্শক, আপনাদের মতামত শুনতে চাই। ধন্যবাদ।